হ্যালো এভরিওয়ান, হায়ার স্টাডি অ্যাব্রোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি স্পেসিফিক কোনো দেশের স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলবো না। আজকে আমার মূলত আলোচ্য বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন দেশের স্কলারশিপ এবং ফান্ডিং স্কোপ কিভাবে খুঁজে বের করবেন, ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে কিভাবে বিভিন্ন অপরচুনিটিস এবং নেসেসারি ইনফরমেশন গুলা গ্যাদার করবেন, সেইটাই আমি একটু হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হায়ার স্টাডিজ কিন্তু বর্তমানে, বিশেষ করে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশি স্টাডিজদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রফেশন হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রতি বছর হিউজ একটা নাম্বারের বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু হায়ার স্টাডিজের জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। আমি 2022-এ যে নাম্বারটা ছিল প্রায় 50,000-এর কাছাকাছি, সেই নাম্বারটা কিন্তু 2023-এ ইউনেস্কোর অফিসিয়াল হিসেবে প্রায় 54,000-এর মতো বাংলাদেশি স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন দেশে হায়ার স্টাডিজের জন্য গেছে। এইটা তো অফিসিয়াল হিসাব, আনঅফিসিয়ালি নাম্বারটা আরো কিন্তু বেশি। তো বুঝতেই পারছেন যে দিনকে দিন কিন্তু হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে আসা স্টুডেন্টের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এবং এইটার রেসিপ্রোকাল হিসাবে কিন্তু স্কোপ কমে যাচ্ছে। এই যে হিউজ নাম্বারের স্টুডেন্টরা দেশের বাইরে যাচ্ছে, এদের মধ্যে মেজরিটি নাম্বারই কিন্তু যাচ্ছে সেলফ ফাইন্যান্সড, এবং তাদের টেন্ডেন্সিটা কি থাকে, তাদের চিন্তা ভাবনা থাকে যে এক সেমেস্টারের একটা টিউশন ফিস দিয়ে কোনো একটা দেশে মুভ করবেন এবং সেখানে জব করে আপনার স্টাডি এবং লিভিং কস্ট সবকিছু আপনারা বিয়ার করবেন। কিন্তু সিচুয়েশনটা কিন্তু এখন বেশ খারাপ। বিশেষ করে আমার জানা মতে ডেনমার্ক, ইতালি, আয়ারল্যান্ড এবং পোল্যান্ড থেকেও কিছু ইনফরমেশন পাচ্ছি। সেই সাথে ফিনল্যান্ডের উপরেও কিছুদিন আগে বাংলাদেশের বেশ বড় একটা নিউজ চ্যানেলে একটা নিউজ করেছে যে ওখানকার বর্তমানে স্টুডেন্টদের অবস্থাটা কেমন। এবং সামগ্রিকভাবে এই সমস্ত দেশে কিন্তু জব অপরচুনিটিস অনেক কমে গেছে, যার কারণে সেলফ ফাইন্যান্সড একটা স্টুডেন্ট কিন্তু এই সমস্ত দেশে মুভ করার পরেও বেশ ভালো রকমের স্ট্রাগল করতে হচ্ছে জব স্কেরসিটির কারণে। সেই সাথে দেখেন ইউকেতে স্পাউস ভিসাটাও বন্ধ করে দিয়েছে, এবং অন্যান্য যেসব ইউরোপিয়ান দেশগুলো আছে সেগুলোতেও মোটামুটি বেশ ভালো কড়াকড়ি চলছে। নরওয়েতে টিউশন ফিস রিইনস্টেট করেছে, জার্মানিতেও চিন্তা ভাবনা করছে, এবং নরওয়ে জার্মানি দুই জায়গাতেই ব্লকড অ্যাকাউন্টের হিউজ একটা অ্যামাউন্টের হেরফের চলছে, আর কি হিসাব নিকাশ চলছে। আর ইউরোপিয়ান বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশে এমবাসি নেই বলে কিন্তু ভিসা জনিত হিউজ একটা জটিলতা ফেস করতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা বিবেচনা করেন, তো সেলফ ফাইন্যান্সডে বিশ্বের বিভিন্ন দেশে মুভ করার আগে আপনাদেরকে দ্বিতীয়বার ভেবে দেখা উচিত। আর এটার বিকল্প আছে, সেটা হচ্ছে এই যে আমি একটা নাম্বার বললাম যে 54,000-এর কাছাকাছি স্টুডেন্ট প্রতি বছর যাচ্ছে বাংলাদেশ থেকে, এদের সবাই কিন্তু সেলফ ফাইন্যান্সডে যাচ্ছে না। এদের অনেকেই আছে যারা ফুল ফাইন্যান্সড স্কলারশিপ বা পার্শিয়ালি ফাইন্যান্সড স্কলারশিপের মাধ্যমে, বা অনেকে জব নিয়ে, যেমন আমি এখানে আছি, আমি রিসার্চার হিসেবে এখানে এসেছি, তো এই রকম স্ট্যাটাস নিয়েও কিন্তু অনেকে মুভ করছে। তো আমি যেটা আজকে দেখাবো, এই যে আপনাদের আমি যেটা বলছি যে ফুল ফাইন্যান্স বা রিসার্চ ফান্ডিং নিয়ে আপনারা দেশের বাইরে কিভাবে মুভ করবেন, যদি এই ধরনের কোনো একটা স্কোপ আপনাদের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্ট টাইম নিয়ে কোনো টেনশন করা লাগছে না, না কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। উল্টা আপনি যে স্যালারিটা পাবেন সেটা আপনার জন্য মোর দ্যান এনাফ হবে। আমার আজকের যে আলোচনা, এটা মূলত যারা মাস্টার্স অথবা পিএইচডির জন্য ট্রাই করছেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, নট ফর ব্যাচেলার্স, বিকজ আজকের যে আলোচনা সেটা মূলত রিসার্চ স্কলারশিপে বা রিসার্চ ফান্ডিং নিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য কি কি করতে হবে তাই নিয়েই আলোচনা করব। তো রিসার্চ স্কলারশিপ এটা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে দেয়া হয়ে থাকে। এশিয়ার মধ্যে এডুকেশনাল জায়ান্ট হিসেবে পরিচিত যে দেশটা, সেটা হচ্ছে জাপান। এখানে মাস্টার্স বা পিএইচডি যদি আপনি করতে চান, মোর দ্যান 90% অফ কেসেস কিন্তু আপনাকে রিসার্চ স্কলারশিপে যেতে হবে। শুধু জাপানেই না, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু মাস্টার্স এবং পিএইচডি বলতে এরা চায় যে আপনি রিসার্চ বেসড কোনো প্রোগ্রামে আসেন। আর এটা করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে আপনাকে কোনো রিসার্চ ইনস্টিটিউটে জব পেতে হবে, যেটা আমি পেয়েছি, আর সেকেন্ড অপশনটা হচ্ছে আপনাকে
সুপারভাইজার ম্যানেজ করতে হবে, যিনি আপনার থিসিসের সুপারভিশন করবেন এবং আপনি অ্যাজ এ রিসার্চ স্টুডেন্ট অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখানে জয়েন করবেন। তো যেভাবেই যান না কেন, শুরুটা কিন্তু একইভাবে করতে হয়, সেটা হচ্ছে আপনাকে প্রচুর রিসার্চ করে কোনো একটা সুপারভাইজার ম্যানেজ করতে হবে। তার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনার সিভি এবং কভার লেটার সহ কোনো একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করা ইমেলের মাধ্যমে। আজকের আমি এই ভিডিওতে আপনারা ইমেল কিভাবে করবেন এবং এই যে আমি প্রফেসরদের অ্যাপ্রোচ করার কথা বলছি, তাদের ইমেল অ্যাড্রেসটাই কিভাবে ম্যানেজ করবেন বা কিভাবে আপনি বুঝবেন যে ইনাকে ইমেল করলে আপনার পসিবিলিটি আছে। জটিল একটা প্রসেস, অনেকে হাজার হাজার ইমেল করেও কোনো রিপ্লাই পায় না, আবার অনেকে দেখা যায় যে 2-4টা ইমেল করার সাথে সাথেই সুপারভাইজার ম্যানেজ হয়ে গেছে। এটা একদিকে ভাগ্যের যেমন ব্যাপার আছে, আরেকটা হচ্ছে আপনার স্কিল, আপনার অ্যাপ্রোচ আপনি ঠিকভাবে করছেন কিনা তার উপরও ডিপেন্ড করে। তো আজকে আমি সেটাই দেখাবো। তো শুরুতেই আপনাকে এটা করার জন্য কি করতে হয়, আপনার একটা ভালো সিভি রেডি করতে হয়। যদি আপনি ইউরোপের কোনো দেশে আসতে চান, সেক্ষেত্রে সব থেকে বেস্ট সিভি হচ্ছে ইউরোপাস সিভি, যেটা আপনি ইউরোপাস ওয়েবসাইট থেকে খুব সহজেই করতে পারবেন। আর যদি ইউরোপের বাইরে অন্য কোনো দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনি ইউরোপাস সিভিও সাবমিট করতে পারেন বা যে কোনো ফরম্যাটের সিভি, ইভেন আপনি ওয়ার্ড ফাইলেও কিন্তু সিভি রেডি করে পাঠাতে পারেন। তবে অবশ্যই যে সিভি পাঠান না কেন আপনি পিডিএফ এ কনভার্ট করে সেটা ইমেলের সঙ্গে অ্যাটাচ করে দিবেন। ইমেলের যে মূল বডি, সেটাতে স্বাভাবিকভাবেই আপনাকে শুরুতে লিখতে হয় ডিয়ার প্রফেসর অর ডক্টর এবং তার সাথে তার নামের যে লাস্ট অংশটা থাকে, মানে সারনেম যেটা থাকে, সেটা দিয়ে শুরু করবেন। কমন কিছু গ্রিটিংস দিয়ে, খুব লেন্দি করতে যাবেন না ইমেলটা। সংক্ষেপে আপনাকে ওখানে কি করতে হবে, আপনি কেন তার আন্ডারে রিসার্চের জন্য ইন্টারেস্টেড সেটা 2 বা 4 সেন্টেন্সের মধ্যে আপনাকে বুঝিয়ে দিতে হবে। তার জন্য আপনার তার প্রোফাইল ঘেটে কিন্তু আপনাকে বের করতে হবে যে তিনি কোন রিলেটেড কাজ করছেন। আপনি যে ইন্টারেস্টেড এটা দেখানোর পরে আপনার কি কি যোগ্যতা আছে, আপনি উনাকে কি দিতে পারবেন, উনার কাজে কিভাবে সহায়তা করতে পারবেন আপনাকে বোঝাতে হবে। সেই ক্ষেত্রে আপনার এক্সপেরিমেন্টাল যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, তারা যদি কোনো রিসার্চ ইনস্টিটিউটে বা আপনার যদি মাস্টার্স থিসিসেও যদি বা ব্যাচেলার প্রজেক্টে কাজ করার এক্সপেরিয়েন্স থাকে, কোনো স্পেসিফিক সায়েন্টিফিক স্কিল যদি আপনার গেইন করা থাকে, যেমন আমার বায়োলজিক্যাল সায়েন্স আমি বলতে পারি পিসিআর টেকনিক, যে ইলেকট্রোফোরেসিস এর রিলেটেড কিছু কাজকর্ম থাকে বা ফার্টিলাইজেশন টেকনিক্স গুলো থাকে, এগুলা 2-1টা উল্লেখ করতে পারেন। সেই সাথে জরুরি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোন একটা স্কিল অর্জন করা। স্ট্যাটিস্টিক্যাল স্কিলটা আপনি রিসার্চার হিসেবে গেলে যে কোনো রিসার্চে আপনি যান না কেন আপনার লাগবেই। তো সেই ক্ষেত্রে আর স্টুডিও বা আইবি, সেই ক্ষেত্রে আর স্টুডিও বা সিগমা স্ট্যাট বা পাইথন অথবা যেটা আছে আমাদের এসপিএসএস, এই রিলেটেড কোনো অ্যানালাইজিং স্কিল যদি আপনার থেকে থাকে সেটা উল্লেখ করার চেষ্টা করবেন, এবং কোনো কিছু যদি না থাকে সেটা আপনি বলে দিবেন যে আমি এইটা শিখতে যাচ্ছি। এই ধরনের সংক্ষেপে একটা ইমেল ফরম্যাট রেডি করে কিন্তু আপনাকে রিসার্চের কাজে বসতে হবে। আর অবশ্যই ইমেল বডি যে ফরম্যাটটা আমি বললাম, এটা আপনারা ওয়ার্ড ফাইলে একটা জেনারেল ফরম্যাট রেডি করে রাখবেন এবং যখনই কোনো সুপারভাইজারকে অ্যাপ্রোচ করবেন তার প্রোফাইল দেখে, রিসার্চ দেখে আপনি কিন্তু ওই জেনারেল ফরম্যাটে কিছুটা ভ্যারিয়েশন এনে অ্যাপ্রোচ করবেন। এই হচ্ছে ইমেল লেখার বিষয়টা আমি যেটা বললাম। তো এবারে আমি সরাসরি আপনাদের রিসার্চ কিভাবে করবেন, মানে কোন সুপারভাইজারকে আপনি ইমেল করবেন এটা কিভাবে জানবেন, সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি 2টা দেশে একটু দেখাবো। একটা হচ্ছে ইউএসএ তে আপনারা কিভাবে ইউনিভার্সিটি চুজ করবেন বা ওয়েবসাইট থেকে কিভাবে সুপারভাইজারের ডিটেল ম্যানেজ করবেন সেটা ইউএসএ দেখানোর কারণ হচ্ছে তাদের প্রোফাইল বা ওয়েবসাইট গুলা খুবই অর্গানাইজড থাকে। তো সেক্ষেত্রে এটা একটা দেখাবো। আর আমি আমাদের এশিয়ার যেটা বললাম জাপানের কথা, তাদের ওয়েবসাইট গুলা ইউএস এর মতো অতটা অর্গানাইজড না, সেখান থেকেও আপনারা কিন্তু ইনফরমেশন ম্যানেজ করতে পারবেন, সেটা আমি একটু দেখিয়ে দিব। তো আমি আমার গুগল ক্রোম ইন্টারফেসটা ওপেন করে নিয়েছি। এখানে গিয়ে
যে কোনো ইউনিভার্সিটি সার্চ দেওয়ার সিক্রেট একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই ফ্যাকাল্টি স্টাফ অর এক্স ওয়াই রিসার্চ। এখানে এক্স বলতে কোনো ইউনিভার্সিটি এবং ওয়াই বলতে আপনার যে প্রসপেক্টিভ স্টাডি এরিয়া বা সাবজেক্ট সেটা। ফর এক্সাম্পল আমি এখানে একটু দেখিয়ে দেই। প্রথমে আমি জাপান দিয়ে শুরু করি। জাপানের খুব পপুলার একটা ইউনিভার্সিটি হচ্ছে তোহোকু ইউনিভার্সিটি। তো আমি এখানে ইউনিভার্সিটির নাম লিখলাম, সেই সাথে আমি বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সো লিখবো হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সেস। দেন কি করব, আমি এখানে সরাসরি রিসার্চ দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ফ্যাকাল্টি স্টাফ লিখে সার্চ দিবেন, সেক্ষেত্রেও প্রফেসরদের হিউজ একটা লিস্ট চলে আসবে। তো দিয়ে আমি সার্চ দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ফ্যাকাল্টি অফ সায়েন্সেস, টোকিও ইউনিভার্সিটি। তো এইটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাবরেটরি এই অপশনটাতে গেলে কোন কোন ল্যাবরেটরি আছে সেটার ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং সেই ল্যাবরেটরির আন্ডারে কোন কোন প্রফেসর এখানে কাজ করেন তাদের ডেজিগনেশন সহ উল্লেখ করা আছে। তো আমি যে রিলেটেড কাজ করি বর্তমানে, সেই একটা ল্যাবরেটরি পেয়েছি, ল্যাবরেটরি অফ ডেভেলপমেন্টাল বায়োলজি। এটাতে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে ল্যাবরেটরি ওয়েবসাইটে নিয়ে নিল। জাপানের ওয়েবসাইট গুলো নর্মালি জাপানিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকে, তো আমি এখানে ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি। আপনাদের যদি ট্রান্সলেটর এখানে ক্রোমে এক্সটেনশনে না দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা রাইট ক্লিক করতে পারেন মাউসে, এবং সেখানে দেখতে পাবেন যে এখানে ট্রান্সলেট টু ইংলিশ অপশনটা চলে আসে। তো যাই হোক, আমি এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে টুলবার আছে অনেকগুলা। তো সেই ক্ষেত্রে এখানে আমি দেখব মেম্বার অপশনে ক্লিক করছি। মেম্বার অপশনে ক্লিক করলে এখানে দেখেন যে যতজন রিসার্চার আছেন, টেকনিশিয়ান আছেন, স্টুডেন্ট আছেন, সবার একটা ডেটাবেস দেওয়া আছে। তো আমি প্রথম যিনি আছেন ওনারটাই ওপেন করে নিচ্ছি। তো ইনি ল্যাবরেটরি হেড এবং প্রফেসর র্যাঙ্কের একজন মানুষ, এবং তার এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে তার রিসার্চ কন্টেন্ট, কি কি বিষয়ে রিসার্চ করেন না করেন, এই যে হিউজ একটা ইন্ট্রোডাকশন দেয়া আছে। তো এগুলো আপনারা পড়ে নিবেন যে আপনার রিসার্চ এরিয়ার সাথে যায় এমন কোনো প্রফেসরকে আপনারা সিলেক্ট করবেন। তার যদি ইমেল অ্যাড্রেস চান, দেখেন যে আগের পেজে কিন্তু এই পাশে ডান পাশে এটা কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এইভাবে আপনাদের সবগুলা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে আপনাদের যে ডিজায়ার্ড স্টাডি এরিয়া বা রিসার্চ এরিয়া আছে সেই রিলেটেড প্রফেসরকে ম্যানেজ করতে হবে। জাপানের ব্যাপারটা শেষ, আমি আবার একটু ইউএস এর একটা ইউনিভার্সিটি দেখিয়ে দিচ্ছি। যেমন তো আমি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির নামটা লিখে দিচ্ছি। আগেরটা আমি রিসার্চ দিয়ে সার্চ দিয়েছিলাম, এটা আমি সার্চ দিলাম, দেখেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। এটা হচ্ছে এক্স পার্ট, ওয়াই পার্ট হচ্ছে আমি যে সূত্রটা বলেছিলাম সেই হিসেবে এইটা ইউনিভার্সিটির নাম, এটা হচ্ছে এক্স। বায়োলজিক্যাল সায়েন্স এটা হচ্ছে ওয়াই, এবং পরবর্তীতে আমি ফ্যাকাল্টি মেম্বার্স দিতে পারি বা রিসার্চ লিখেও সার্চ দিতে পারি। তো ফ্যাকাল্টি মেম্বার্স দিয়েছি। তো এখানে আপনাকে স্কুল অফ লাইফ সায়েন্সেস এই ফ্যাকাল্টির ওয়েবসাইটে নিয়ে গেল। তো পিএইচডি প্রোগ্রাম ডিরেক্টর এবং রিসার্চ থিসিস ট্র্যাকে কোন কোন প্রফেসর আছে এখানে দেখেন হিউজ একটা নাম্বার চলে এসেছে। আপনারা যদি অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন ম্যানেজ করতে চান, সেটাও কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো আমি জাস্ট একটা প্রফেসরের আইডিতে ঢুকছি আপনাদের দেখানোর জন্য। এই নামের উপর ক্লিক করলে কিন্তু আপনাকে নিয়ে যাবে। একজন প্রফেসরেরটা আমি অন্য একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখানে দেখেন দিয়ে গেল। এখানে ইনার রিসার্চ ইন্টারেস্ট কি কি আছে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেয়া আছে, ওনার সিভিও দেয়া আছে, আপনারা দেখতে পারবেন। তো আপনাদের মূল কাজ হবে হচ্ছে রিসার্চ কি কি বিষয়ে ইন্টারেস্টেড এগুলো দেখবেন, আর
সব থেকে বড় কথা, কোন প্রফেসর রানিং রিসার্চের সেটা জানতে হলে তার পাবলিকেশন লিস্টটা দেখবেন বিগত 5 বছরের জন্য কোনো পেপার পাবলিশ হয়েছে কিনা, অথবা যদি তার আইডিতে কারেন্ট কোনো প্রজেক্টের ডেসক্রিপশন দেওয়া থাকে, এটা প্রুভ করে যে তিনি রানিং রিসার্চের। এমন কাউকে ইমেল করবেন না যিনি বর্তমানে অ্যাক্টিভ রিসার্চার না। এটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি। তো ইনার রিসার্চ ইনফরমেশনের মধ্যে যদি যান, এখানে দেখেন পাবলিকেশন কিন্তু 2022-এ হয়েছে দুইটা, 2021-এও হয়েছে তিনটার মতো। তো এটা প্রমাণ করে যে উনি অ্যাক্টিভ রিসার্চার। আর এছাড়াও কোনো কোনো সুপারভাইজারের আইডিতে কিন্তু দেখা যায় যে কারেন্ট রিসার্চ অনগোয়িং রিসার্চ বা নতুন কোনো জয়েনিং নোটিশ টাইপের কোনো কিছু দেয়া থাকে। আর ওনার ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা। তো সব প্রফেসরেরই ইমেল অ্যাড্রেস এরকম পেয়ে যাবেন আপনারা, এবং সেই হিসেবে তাদেরকে ইমেল করবেন। তো এই হলো ওভারঅল আপনারা রিসার্চ ফান্ডিং বা রিসার্চ স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্রোচ করবেন প্রফেসরদের, এই ব্যাপারে আমার পক্ষ থেকে ডিটেলস নির্দেশনা বা আলোচনা। তো আপনারা ইমেল করার পরে কোনো প্রফেসর যদি রিপ্লাই দিয়ে আপনাদেরকে ইন্টারভিউ এর জন্য ইনভাইট করে বা অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট যদি চাই, সেক্ষেত্রে আপনারা ধীরে ধীরে আর কি ইমেলের মাধ্যমেই তাদের সাথে যোগাযোগটা কন্টিনিউ রাখতে হয়। এবং সর্বোপরি সবকিছু ঠিক থাকলে কিন্তু প্রফেসরই আপনাদেরকে যাবতীয় অ্যাপ্লিকেশন এবং এরপর আপনি কি বেনিফিট পাবেন না পাবেন সবকিছু কিন্তু তারাই পরবর্তীতে হ্যান্ডেল করে। তো এটা হচ্ছে হায়ার স্টাডিতে যাওয়ার ক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে। এবং এই রকম যদি কোনো ফান্ডিং বা কোনো জব আপনার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভিসা রিজেকশনের হারটাও অনেকটা কমে যায়। সেলফ ফাইন্যান্সড যারা দেশের বাইরে হায়ার স্টাডির জন্য যেতে চাচ্ছেন এবং কেমন কি খরচ হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে হেজিটেশনে আছেন, তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে আগালে আশা করি কোথাও না কোথাও আপনাদের কোনো কিছু ম্যানেজ হয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্ত শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।